আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অজান্তেই ওর ফুফু তোমাকে নিয়ে উদ্ভট ধারণা পোষণ করেছিল, সেসব ভুলে যেও মা। রোজা শান্ত কণ্ঠে বলল। মিতালি অনেক কষ্টে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, পুরনো সব ভুলে গিয়ে বিয়েতে কিন্তু খুব আনন্দ করবে, একদম মন খারাপ করে থাকবে না, কেমন? রোজা ওপর নিচে মাথা নাড়িয়ে সাই জানায়। মিতালি আলতো হেসে উঠে দাঁড়িয়ে ওর কপালে চুমু এঁকে দেয়। রোজা ব্যাপারটাই অনেক চমকালো। মিতালি আলতো হেসে বলল, তোমার মতো একটা মেয়ের খুব প্রয়োজন আমার, শুধু নিজের মেয়ে করে রাখবো বলে। রোজা থমকায়, ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মিতালির ছলছল করা দুটি চোখের দিকে। তড়িঘড়ি করে আঁচলের কোণা দিয়ে জলটুকু মুছে নেন তিনি। অপ্রস্তুত হেসে কাছের বাহানা দিয়ে চলে আসেন। রোজার জন্য যে তার ছেলে কতটা কষ্টে পড়ছে তা দেখে তিনি খুব ব্যথিত। রোজা যদি রাজি থাকতো তাহলে এক্ষুনি কাজী ডাকিয়ে নিজের পুত্রবধূ করে নিতেন তিনি, কিন্তু আফসোস রোজার মনোভাব বুঝতে ব্যর্থ তিনি। ওদিকে রোজা হতভম্ব হয়ে চিন্তা জগতে মগ্ন হয়ে পড়ে। মিতালি এটা কি বলে গেল? ইনডাইরেক্টলি কি তিনি রোজাকে নিজের পুত্রবধূ করার কথা বুঝিয়েছেন? ব্যাপারটা অন্যরকম লাগলো ওর কাছে। রোজা নিজেও জানে না ও কতটুকু আনন্দ করতে পারবে এই বাড়িতে ওই মানুষটার সামনে থেকে। মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে ও ঠাই সেখানেই বসে পড়ে। তখনই ওখানে নেহা আসে। রোজা বাস্তবে ফিরে আসে। গোমরা মুখে বসে থাকা রোজাকে দেখে নেহা ওর মনোভাব বোঝার চেষ্টা করে। গেস্ট রুমে নেহার বান্ধবীরা মিলে গায়ে হলুদে কি করবে তার পরিকল্পনা করছে, আর রোজা এখানে একলা বসে। নেহা মুখ কালো করে রাগ দেখিয়ে এক প্রকার জোর করেই রোজাকে গেস্ট রুমের আড্ডায় নিয়ে যায়। বিয়ের দিন যতই এগুচ্ছে ততই বাড়ির লোকেদের কর্মব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে উঠেছে। বাড়ির সকলের সাথে রোজা আর ওর মাও বিভিন্ন কাজে মিতালি নিশিতাকে সাহায্য করছে। ইতিমধ্যেই বাড়ির ভেতর বাইরে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সাদা রঙের মরিচবাতির আলোয় দূর থেকে বাড়িটাকে একটি শুভ্র পাথরের তৈরি ছোটখাটো প্রাসাদ বলে মনে হয়। অতিথিরা প্রায় সবাই এসে পড়েছে। দূরের আত্মীয় স্বজন কিছু বাকি রয়ে গেছে। ওরা আসবে একেবারে হলুদের দিন, কারণ বাড়িতে থাকা প্রতিটা রুমই ব্লকড। এখন অতিরিক্ত মেহমানের জন্য পর্যাপ্ত থাকার জায়গা নেই। এই কারণে উৎসকে অবধি নিচের ঘরটা ছেড়ে আদৃশ্যের ঘরে শিফট হতে হয়েছে। ফিহা ঈশার সঙ্গে নেহার ঘরে থাকলো রোজা। এঙ্গেজমেন্টের দিন রোজা নেহার বরকে দেখেনি, তাই রেসুফির সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছে নেহা। যাই হোক, বাড়ির সবাইকে হাসি খুশি দেখে বেশ ভালোই লাগছে সুহানা শেখের। তিনি কোনো ঝামেলা আটার চিন্তাভাবনা না করে রোজার কাছে সন্তর্পণে আবারও নিজের দোষ স্বীকার করে মাফ চেয়ে নিলেন। রোজা ঈশার ব্যাপারটা জানত, সেজন্য স্বাভাবিকভাবে সুহানা শেখকে মাফ করে ঈশার সাথে মিলিয়ে দিল। মা মেয়ে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটিও করল। সেটা দেখে রোজা মুচকি হাসল। ওকে ঘিরে যেসব ঝামেলা তৈরি হয়েছিল সবকিছুই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে প্রায়। রোজার বাবা সারাক্ষণ ইনায়াত সাহেবের সঙ্গেই বিয়ের কাজকর্ম দেখছেন। ওর মা সুলতানা বোন নিশিতা আর মিতালির সঙ্গে রান্নাবান্নায় সাহায্য করছেন। বিয়েবাড়ির হইচই বরাবরই বিরক্তিকর একটি বিষয়, সেজন্য উৎস ওর বন্ধুদের নিয়ে ছাদে গিয়ে আড্ডায় মেতে উঠেছে। লিভিং রুমে ঈশা মেহেদির প্যাকেট গুনছে, বোধহয় দুটো কম পড়েছে, তাই ছোট্ট একটি বাচ্চাকে বলল লন থেকে ফিহাকে ডেকে নিয়ে আসতে। বাচ্চাটি দৌড়ে যাওয়ার আগেই দরজা দিয়ে ঢোকা কারোর সাথে ধাক্কা খায়। রোজা তখন ইউটিউবে কিছু রান্নার রেসিপি দেখছিল সোফায় বসে। হুট করে আত্রিশকে দেখেই ও উঠে চলে যায় রান্নাঘরে। লোকটা যদি সকালের মতো ওকে চোখের সামনে দেখে আবার চেঁচামেচি করে ওঠে। পরিবেশ শান্ত রাখতে ও আত্রিশের চোখের আড়ালে চলে যায়। ওদিকে ধাক্কা খেয়ে সামনে তাকাতেই আত্রিশকে দেখে ভয়ে গুটিসুটি মেরে দরজার আড়ালে লুকায় বাচ্চাটি।
দৃশ্যটি দেখে আত্রিশ চোখ কুঁচকে তাকায়। পরক্ষণেই ভাবে বাচ্চাটা হয়তো লিভিং রুমে করা ওর আচরণ দেখে ভয় পেয়েছে আজ সকালে। ও দোপা এগিয়ে মুচকি হেসে হাঁটু ভেঙে বাচ্চাটির সামনে বসে পড়ে। ওর স্নিগ্ধ গালে হাত রেখে পড়ল। তোমার নাম কি? বাচ্চাটি জড়সড় হয়ে পড়ল। আমি মিমি সোনা। আধো আধো বলিতে নামটি উচ্চারণ করতেই আত্রিশ শেষে ফেলল। খুব সুন্দর নাম তো তোমার। মিমি ভয়ে ভয়ে বলল। থ্যাংক ইউ। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মিমি গাল ফুলিয়ে উত্তর দিল। আত্রিশ কপালে ভাঁজ ফেলে বলল। কেন? তুমি সবাইকে বকো? হুম। আমাকে বকবে? আত্রিশ হাসার চেষ্টা করে বলল। আমাকে অমন মনে হয়? মিমি উপর নিচ মাথা নাড়াতেই আত্রিশ বলল। তুমি খুব মিষ্টি বাচ্চা, ওদের আমি পছন্দ করি। মিমির চোখ চকচক করে ওঠে, ঘাড় কাত করে বলে। আমাকেও। আত্রিশ হাসি মুখে মিমির নাকটা টেনে দিয়ে বলল। মিমি সোনা। মিমি আত্রিশের গালে ছোট্ট একটা চুমু এঁকে বলে। তুমি খুব ভালো তো। তাহলে সকালে ওই লজ্জাপির সাথে ওভাবে কথা বললে কেন? রোজা নামটা যে লোজা উচ্চারণ করছে মুহূর্তেই সেটা বুঝতে পারল আত্রিশ। অজান্তেই হেসে উঠল ও। কিছুক্ষণ নীরব থেকে তারপর চোখ উঁচিয়ে পড়ল। রাগ হয়েছিল? মিমি বড় বড় চোখ করে পড়ল। রাগ হলেও লজ্জাপির সাথে এভাবে কথা বলবে না। বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, ওদেরকে দুষ্টু বলে। কিন্তু তুমি তো নও। আত্রিশ মিমির পাকা পাকা কথা শুনে অপ্রস্তুত হেসে বলল। আচ্ছা মিমি সোনা, আর বলবো না। মিমি মিষ্টি হেসে ওর গাল টেনে দিল। তারপর আধো আধো বলিতেই বলল। আমি এখন যাই, পরে কথা হবে, কেমন? আত্রিশ হেসে বলল। ঠিক আছে মিমি সোনা। মিমি ওর কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে চলে যায়। আত্রিশ এতক্ষণ হাঁটু ভেঙে বসেছিল, এবার সে উঠে দাঁড়ায়। স্যুটটা খুলে হাতে নিয়ে ডান হাতের 3টে আঙ্গুল দিয়ে কপালটা ঘষতে ঘষতে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ে সোফায়। তারপর হাঁক ডাক ছেড়ে মিতালির উদ্দেশ্যে বলে ওঠে। কফি চাই আমার। রোজা তখন রান্নাঘরে অযথায় দাঁড়িয়েছিল। নিশিতা মুরগি কাটছে আর মিতালি আটা গুলছে। হাত বন্ধ থাকায় তিনি নিশিতাকে বলল। কফি তৈরিই আছে, কাউকে দিয়ে পাঠিয়ে দে তো। নিশিতা কাজ করছিল বিধায় পাশে দাঁড়িয়ে থাকা রোজাকে হন্তদন্ত গলায় কফির মগটা আত্রিশকে দিয়ে আসতে বলল। নিশিতার মাথায় তখন ঝামেলার ব্যাপারটা ছিল না। মিতালি একটু দূরে থাকায় কথাটা ঠিক খেয়াল করল না। এদিকে খালার আদেশ শুনে রোজার পা সেখানেই আটকে গেল, তবুও অগ্রাহ্য করতে পারল না। নিজের হতভম্ব ভাবটা কাটিয়ে ফোনটা সেলফের উপর রেখে কফির মগ হাতে নিতে খেয়াল হলো ওর হাত কাঁপছে। কয়েক সেকেন্ড নিজেকে ধাতস্থ করে গাঢ় নিঃশ্বাস ফেলে কফির মগ নিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো। আত্রিশ চোখ দুটো বন্ধ করে আঙ্গুল ঘষারত অবস্থায় বিরক্তির সুরে তৃতীয়বারের মতো কফির মগটা দ্রুত আনতে বললেই ওর কানে বাজে মেয়েলি কণ্ঠ। ঘাড় সোজা করে চোখ খুলে তাকাতেই রোজার বিবর্ণ চেহারা দেখে আপনা আপনি ভ্রুজোড়া কুঁচকে ওঠে। খানিকটা সময় চুপ করে রোজার মনোভাব বোঝার চেষ্টা করে মাথা উঁচিয়ে জিজ্ঞেস করে। কি চাই? উঁচু গলায় বলা কথাটা শুনে রোজা কেঁপে ওঠে, মিনমিন করে বলে। আপনার কফি। আত্রিশ এতক্ষণে ওর হাতের দিকে তাকায়। নিজের প্রিয় কফি মগটা রোজার হাতে দেখেই চোয়াল শক্ত করে গড়ছে উঠল। এটা আপনার হাতে কেন? হোয়াই? রোজা অবাক হয়ে কাঁপতে কাঁপতেই উত্তর দিল। আন্টি দিলেন। রোজার কাঁপাকাঁপি দেখল আত্রিশ, চেহারা কালো করে ফেলল সঙ্গে সঙ্গেই। আশ্চর্য, এভাবে কাঁপছে কেন রোজানু? আত্রিশকে কি ভয় পাচ্ছে? হতেই পারে, সকালের ঘটনাটার জন্যই হয়তো। তেরিক্ষে মেজাজে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সকালে নিচে নামতেই আত্রিশ দেখল রোজা ঈশার সঙ্গে কাজ করছে। নিশ্চিন্ত মনে ফুলদানিতে জমা ধুলোর আস্তরণ ছাড়ছে আত্রিশেরই প্রিয় একটি শার্ট দিয়ে। নিজের অতি প্রিয় শার্টের বেহাল অবস্থা দেখে রাগ আয়ত্তে আনার বদলে মাথায় চড়ে বসে ওর। এগিয়ে গিয়ে রোজাকে কিছু কড়া কড়া কথা শোনাতেই মিতালি এসে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাতেও আত্রিশের রাগ কমে না। মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকে। অতিথিদের কেউ কেউ আড়াল থেকেও তা শুনেছে।
মা ছেলের কথা কাটাকাটি আর বাকবিতণ্ডায় অপমানে রোজার চোখ ছলছল হয়ে ওঠে। হঠাৎ ওই চোখগুলোতে চোখ পড়তেই কণ্ঠস্বর আটকে যায় আতৃষের। বক্ষ গহ্বরে সূক্ষ্ম ব্যথা চিনচিন করে উঠতেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোজানুটা কি বোঝে? ওকে কষ্ট দিয়ে আতৃষ নিজেই বেশি কষ্ট পায়। ভাবনার প্রহর কাটিয়ে বাস্তবে ফিরে এসে মুখাবয়বে কাঠিন্যতা ছড়িয়ে আতৃষ বলে ওঠে, চাই না আমার কফি। বলেই পা বাড়ায় সিঁড়ির দিকে। রোজা কাঁপতে কাঁপতেই হন্ততন্ত পায়ে ওর পিছন পিছন ছুটে এসে জিজ্ঞেস করে, আমি এনেছি বলে খাবেন না? আতৃষ রাগী স্বরে বলে, অফকোর্স, যার তার হাতের কফি আমি খাই না। রোজা হতাশ কণ্ঠে পড়ল, এটা আমি বানাইনি, আন্টি মানে আপনার মা বানিয়েছে। উনি কাজ করছেন বলেই আমার হাত দিয়ে পাঠালো। আতৃষ ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। রোজা অস্বস্তি নিয়ে মাথা নিচু করল। আচমকা ছো মেরে ওর হাত থেকে কফির মগটা নিয়ে নেয় আতৃষ। রোজা হতভম্ব হয়ে যায়। একটু সময় নিয়ে নিজেকে সামলে তারপর বলল, সকালে রাগ করে বেরিয়ে গেলেন, তাই কথাটা বলতে পারিনি। আসলে ওটা যে আপনার শার্ট আমি জানতাম না। কাজের খালা কোথা থেকে নিয়ে এসে আমাকে দিল, আমিও কিছু না ভেবে। থাক, আপনার কাছে এক্সকিউজ চাইনি। নিজেকে নিষ্পাপ প্রমাণ করার জন্য সবসময় একটা এক্সকিউজ রেডি রাখেন, তাই না? রোজা অবাক চোখে তাকিয়ে বলল, আমি বুঝতে পারলাম না আপনার কথা। আমি আমি রেডি করে রাখি না। আমি সত্যটার। কথার মাঝপথে রোজাকে থামিয়ে দেয় আতৃষ। তারপর একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, একটা তাচ্ছিল্যের ভাব নিয়ে আতৃষ সেখান থেকে চলে যায়। রোজা গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে। রোজা প্রচণ্ড বিরক্ত হলো নিজের ওপর, ভীষণ রকম বিরক্ত। ঘরের সব কিছু ভেঙে নিজের বিরক্ত ভাবটা কাটাতে ইচ্ছে করল। এঙ্গেজমেন্টের পরের 1.5 মাসে রিসোপি এবং নেহার সম্পর্কে খুব উন্নতি হয়েছে। দুবার দেখাও করেছিল। তখনই রোজার সঙ্গে হবুর পরিচয় করিয়ে দিয়েছে নেহা। প্রায়ই দুজনের ফোনে কথা হতো। কথা বলতে বলতে অবশ্য রিসোপি নেহা দুজনকে কখন সে মন বিনিময় করে বসে আছে টেরই পায়নি। নেহা কিছুটা শান্ত স্বভাবের হলেও রিসোপি ঠিক তার উল্টো। বাংলায় একটা প্রবাদ আছে, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। নেহার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। যে মেয়ে গলা উঁচু করে কোনোদিন টু শব্দটা পর্যন্ত করে না, সেই মেয়ে বিয়ের মাত্র কটা দিন আগে সামান্য কারণ নিয়ে এত রাগ দেখাবে ভাবেনি রিসোপি। ব্যাপারটা অতি তুচ্ছ। কাল সারা দিন অফিসের কাজের অনেক চাপ ছিল, সেজন্য লাঞ্চ খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি ওর। রাত 10টায় বাড়িতে ফিরতেই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় রিসোপির। তবে সময় মতো ঔষধ খাওয়ার পরই তা দ্রুত ঠিক হয়ে যায়। আর এই ব্যাপারটাই নানা প্রকার ঝাঝালো মশলা মাখিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একটি গল্প বানিয়ে হবু ভাবির কাছে উপস্থাপন করেছে ইমতি। ফোনের মধ্যে রিসোপির অসুস্থতার খবর শুনে নেহা বেজায় চটে গেল। সারাদিন না খেয়ে চাকরি করতে রিসোপিকে কে বলেছে? এত টাকা দিয়ে কি করবে সে? নেহা কি টাকার পাগল? নিজের স্বাস্থ্যের প্রতি যার খেয়াল নেই, সে আবার বউয়ের খেয়াল রাখবে কিভাবে? কেয়ারলেস লোক কোথাকার। তৎক্ষণাৎ রিসোফিকে ফোন দিয়ে রাগারাগি করলো অনেক কিছু। ওকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে সোজা সুইচ অফ করে রাখলো। ওদিকে রিসোফি বেচারা তো বউয়ের রাগ দেখে হতভম্ব। নেহার কাণ্ডে রিসোফি যখন বারবার ওকে ফোনে ট্রাই করেও পাচ্ছে না, তখন ওর মেজাজ খারাপ হয়ে গেল। ব্যাপারটাকে নেহাকে জানিয়েছে খোঁজ করতেই ইমতি ভয়ে ভয়ে ভাইয়ের কাছে সবটা স্বীকার করলো। ওকে আচ্ছা মতো কানমলা দিয়ে রিসোফি ফিহাকে ফোন করে নেহাকে চাইল, কিন্তু নেহা বেচায় রেগে ওর সাথে কথা বলবে না বলে ফিহার সাথেও অনেকক্ষণ চেঁচামেচি করলো। অগত্যা পুরো ব্যাপার ফিহাকেই খুলে বলল রিসোফি। নিজের বোনের কাণ্ডে অবাক হলো ফিহা। বিমূঢ় চেহারা নিয়ে বসে থাকা নেহাকে দেখে রিসোফিকে বলল তার হবু বউ বেশ রেগে আছে।
কিছু বলতে গেলে নেহাত কামড়ে দেয়, তাই ওকে আর ঘাটালো না ফিহা। এই রাগকে হাতিয়ার করে রিসোফির কাছ থেকে শালিদের ট্রিট আদায় করার শর্ত জারি করল ফিহা ঈশা। বিপাকে পড়ে রিসোফিও রাজি হলো শালিদের ট্রিট দিতে। আপাতত প্রেয়সীর রাগ ভাঙানোটাই ওর কাছে মুখ্য বিষয়। এজন্য সামনাসামনি দেখা করে কথা বলে নেওয়াটাই বেশ সুবিধের। ঠিক হলো কাল হাফ অফিস করে শালিদের নিয়ে বেরুবে রিসোফি। যেহেতু বিয়ের বাকি 3 দিন, তাই পরদিন দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই যখন একটু আড্ডায় মশগুল হবে বলে ঠিক করলো, তখনই আদ্রিসদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন এলো। মিতালি ফোন ধরে বুঝতে পারলেন নেহার হবু শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছে। রিসোফির মা জানালেন শালিদের নিয়ে একটু বাইরে বেরোতে চাই তার ছেলে। সঙ্গে অবশ্য নেহা থাকলে ভালো হয়। ঈশা ফিহার জোড়াজড়িতে সবার অগোচরে তিনি অনুমতি দিলেন ওদেরকে যাওয়ার জন্য। রিসোফির কথাটা গোপন করেই মেলায় যাওয়ার বায়না ধরল ফিহা। অনেকক্ষণ জোর করার পরে নেহা যেতে রাজি হলো। সঙ্গে রোজাকেও তৈরি হতে বলল। আদ্রিস সারাদিন বাড়িতেই ছিল। ঘুম থেকে উঠে লিভিং রুমে আসতেই বাড়ির মেয়েদেরকে একা একা সেজে গুজে বেরুতে দেখে আপনা আপনি ভ্রু কুচকে এলো তার। চোয়াল চূড়া শক্ত করে পেছন থেকে ডেকে উঠল সে। পরিটরি সেজে কোথায় যাওয়া হচ্ছে তোদের? চৌকাঠ পেরুতে গিয়েই আদ্রিসের প্রশ্ন শুনে থেমে গেল ফিহা। হতাশ হয়ে পিছনে ফিরে মিথ্যে বলার চেষ্টা করল। আসলে মেলায় যাচ্ছিলাম। নেহা আপুর বিয়ে হয়ে গেলে সবাই একসাথে তো আর যেতে পারবো না, তাই আর কি। আদ্রিস কুটিল চোখে তাকালো। তোরা 4 জন? আর কে যাবে? ঈশা বিরস্ব কণ্ঠে বলল। আমরাই। নেহা এবার বলে উঠল। উৎস ভাইয়াকে বলেছিলাম, কিন্তু ও বাবার সাথে পাচার করতে গেছে। এই ভিটটারটাই এতগুলো মেয়ে নিয়ে যাওয়াটা রিস্ক। আমি বলি কি, তুমি চলো না আমাদের সাথে। সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই পাশ থেকে নেহার হাত চেপে ধরল রোজা। আদ্রিস কেন চাপে? ও গেলে সারাক্ষণ পিঞ্চ করে কথা বলবে। ওর তীক্ষ্ণ দৃষ্টির সামনেই থাকতে চায় না রোজা। নিজের স্বভাব বিরুদ্ধ হয়ে এতবার সরি বলার পরেও যখন লোকটার রাগ কমল না, তাহলে আর কিছুই করবে না সে। আগের মতোই থাকার চেষ্টা করবে রোজা। নেহার কথাটা বিবেচনায় এনেই আদ্রিস গম্ভীর গলায় বলল। ওয়েট, চেঞ্জ করে আসছি। বাহ, এত অল্পতেই রাজি হয়ে গেল লোকটা। বেশিক্ষণ সাধ্যও হলো না। বোনেদের নিয়ে যেন তার কত চিন্তা করতে করতে শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। আহারে। বিভৎস কিছু কথাবার্তা মনে মনে আওড়িয়ে রোজা মুখ কালো করে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে ও না গেলেই ভালো। মেলায় গিয়ে কোনোরূপ আনন্দই করা যাবে না। শুধু আদ্রিসের তীক্ষ্ণ দৃষ্টি আর গুরুগম্ভীর ভাবসাবের জন্য পরন্ত বিকেলের রক্তিম আকাশ। লালচে আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে নিড়ে ফেরা পাখির দল। ক্লান্ত শ্রান্ত শহরের বুক জুড়ে ব্যস্ত ভাব। পথে ধুলোর ওড়াউড়ি, মানুষে গিজগিজ করছে। ভিড়ভাট্টায় পা ফেলাও যেন দায়। টিকিট নিয়ে মেলার গেটে ঢুকতেই রিসোফিকে দাঁড়িয়ে থাকতে দেখল সবাই। অফিস থেকে এসেছে সে। ওর ক্লান্ত মুখ দেখেই বোঝা যাচ্ছে নেহা ভীষণ অবাক। রিসোফি ওদেরকে দেখতে পেয়ে এগিয়ে এলো, কিন্তু আদ্রিসকে দেখেই চুপসে গেল সঙ্গে সঙ্গে। বোকা বোকা গলায় বলল। আসলে একজনের সাথে দেখা করতে এসেছিলাম। আপনারা এখানে? আদ্রিস ফুরফুরে মেজাজে বলল। এই এলাম আর কি, ভালোই হলো। নেহার সাথে কিছুটা সময় থেকে যাও। জি। নেহা রোজার হাত চেপে ধরে রাগে কিরমির করছিল। ফিহাকে চোখ দিয়েই গিলে খাচ্ছিল যেন। ফিহা বিশ্বজয়ীর হাসি দিয়ে বলল। নিয়ে যান ভাইয়া, আপনার হবুকে নিয়ে এদিক ওদিক ঘুরে আসুন। আদ্রিসের সামনে কিছু বলার সুযোগই পেল না নেহা। রিসোফি অসহায়ের মতো ওর দিকে হাত বাড়িয়ে দিল। অগত্যা ওর সঙ্গে নেহাকে যেতেই হলো। ওরা যেতেই ফিহা ঈশাকে নিয়ে মেলার ভিড়ে ঢুকে গেল। রোজাকে সঙ্গে যেতে বললই না। এটা করার আর একটা কারণ আছে। ফিহা জানে আদ্রিস রোজাকে এখনো কতটা চায়। রাগ বিভেদ যতই করুক না কেন, অভিমানের পাহাড় ভেঙে গেলে আদ্রিস ঠিকই রোজাকে চাইবে। তাছাড়া রোজাও যে ইতিমধ্যে আদ্রিসকে পছন্দ করে সেটা তো ও স্বীকারই করেছে। মেলায় এসে দুজনকে স্পেস দেওয়ার এই সুযোগটাও কাজে লাগাতে চাইল। সেজন্য ঈশাকে নিয়ে এক প্রকার কেটে পড়ল ওখান থেকে। ওরা চলে যাওয়ার পর পাশে আর কেউ নেই। বুক ঢিপ ঢিপ করতে লাগলো ওর। লোকটা আবার ওকে ফেলে চলে যাবে নাকি? তাহলে মেলার ফিরেও তো হারিয়েই যাবে।
ওহ গড, কেন যে এসেছিল জানতই তো। যতটা উৎফুল্ল হয়ে মেলায় এসেছে, আদৃশ নামক ব্যাটা থাকলে সব আনন্দ মাটি হয়ে যাবে। আদৃশ অপলক দৃষ্টি বিনিময়ে দেখল ওকে। রোজার ইতস্তত ভাবটা মুহূর্তেই বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ঠোঁটের কোণে ফিচেল হাসি এঁটে আদৃশ রোজাকে বলল, রোবটের মতো দাঁড়িয়ে না থেকে আমার সাথে এসো। বুকের ভেতর দক্ষিণা হাওয়া বয়ে গেল যেন। মৃদুমন্দ হাওয়ায় একগাছি চুল উড়ে বারবার ওর মুখের সামনে পড়ছে। রোজা কাঁপতে থাকার দরুন ঠিক করে না পারছে চুলগুলো কানের পিছনে গুজে দিতে, আর না পারছে ক্লিপে আটকাতে। বিরক্তিতে ওর মুখ তেতো হয়ে আছে। কোন দুঃখেও হিজাব ছাড়া এখানে এলো। মেজাজ বিগড়ে 96 হয়ে যাচ্ছে ওর। তার উপর আদৃশ্যে তুমি করে বলা দেখে গায়ের কাঁপুনিটা যেন থামতেই চাইছে না।